মরণ পথে এগিয়ে চলে জীবন গাড়ি ফেরিওয়ালা সাজিয়ে ডালা জীবন পথে এগিয়ে চলে জীবন গাড়ি ফেরিওয়ালা জীবন গাড়ি ফেরিওয়ালা।
নারী পাচার চক্রের পান্ডা ওই হীরক দাস জেল থেকে পালিয়ে গেছে। আজ রাতের মধ্যেই ওই ক্রিমিনালকে অ্যারেস্ট করতেই হবে। জানো তো আমার যে ভীষণ ভয় করছে গো, আমার খুব ভয় করছে। ওই শয়তানটা যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। না ম্যাডাম, ওই শয়তানটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। স্যার আপনি বেরিয়ে আসুন, আমি ড্রাইভারকে গাড়ি বার করতে বলছি। হ্যাঁ ঠিক আছে। না, আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না, আমি কিছুতেই যেতে দেবো না তোমাকে। তুমি কেন বুঝতে পারছো না আমি এই জোড়াপুকুর থানার দারোগা? এত বড় একটা খবর শোনার পর আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। তাহলে আমাদের বিবাহ বার্ষিকী আগে আমার কাছে ডিউটি, তারপরে বিবাহ বার্ষিকী। যাও যাও, তুমি ডিউটি করতেই যাও, আর যাওয়ার সময় জেনে যাও জীবনে এই শেষ। আমি তোমাকে আর কোনোদিন বিবাহ বার্ষিকীর কথা বলবো না, বলবো না, বলবো না। বিবাহ বার্ষিকীর রাত তো এখনই শেষ হয়ে যাচ্ছে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওই জেল ফেরার আসামি কয়েদি স্বয়ংকে ধরে আমি লকআপে পুরে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার কাছে ফিরে আসবো। দেখো দেখো, ওই মেয়েটা মনে হয় উঠে পড়েছে। আমি যুদ্ধে যাওয়ার আগে আমার ওই মামুনি সোনামণি খুকুমণির একবার দেখে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, একবার গিয়ে শোনা। তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি খুকুমণিকে নিয়ে আসছি। ওই খুকুমণি তো আমার হৃদয়ের স্পন্দন, ওকে নিয়ে তো আমি কত স্বপ্ন দেখি। ও একটু একটু করে বড় হবে, ওকে আমি লেখাপড়া শেখাবো, নাচ গান শেখাবো, তারপর তারপর একটা ভালো ছেলে দেখে আমি আমার খুকুমণির বিয়ে দিয়ে দেবো। এটাই যে আমার স্বপ্ন, এটাই যে আমার স্বপ্ন। আরে শোনো না, এই দেখো খুকুমণিকে তুমি দু চোখ ভরে দেখো। কি হবে সুনন্দা? এ একদম দেখতে তোমার মতো, তোমার মতো গায়ের রং, মাথার চুল, মুখের গড়ন সবই একদম তোমার মতো। এমনকি তোমার পিঠের বাঁ দিকে একটা যেমন কালো জরুল আছে, খুকুমণির পিঠের বাঁ দিকে একটা কালো জরুল আছে। যারে খুকুমণি, আমি থানায় ডিউটি করতে যাচ্ছি, তুই তোর মায়ের কাছে যা খুকুমণি। সেই বিবাহ রাতের মতো আবার আমরা বাসর জাগবো, বুঝেছো? ঠিক আছে, উনি চলে গেছেন, আমি বরং দরজাটা লাগিয়ে দিই। কিরে খুকুমণি, কিরে তোর বাবা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তুই কাঁদতে শুরু করলি? কাঁদে না সোনা, কাঁদে না, তোমার বাবা এক্ষুনি চলে আসবে। ওই দেখ, ওই দেখ, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। কাঁদে না, কাঁদে না, আয় ঘুমা, আমার সোনার চোখে ঘুম দিয়ে যা। আয় ঘুমা, আমার সোনার চোখে
হয়েছে। বৌদি? না, আমি ওকে শুয়ে দিই। কে যেন ডাকছে বলে মনে একবার দরজাটা খুলুন না। দাঁড়ান দাঁড়ান, খুলছি। কে আপনি? আরে আমি থানা থেকে আসছি, আমি থানার স্টাফ। একবার খুলুন খুলুন, একবার খুলুন। এই যে দরজা খুলে দিলাম। কে আপনি? কে আপনি? চোখের দিকে ভালো করে চেয়ে দেখো তো, চিনতে পারছো আমাকে? আজ থেকে 2 বছর আগে তোমাকে বিয়ে করতে আসেও শালা আমি বিয়ে করতে পারিনি। এই শালা দীপঙ্কর চ্যাটার্জি শুয়োরের বাচ্চা আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তাই তো তোমাকে আমি সহজে ছাড়বো না। আমার সংসার ভেঙে দিয়েছে শালা চোরের বাচ্চা। তাই আমি তোমাকে সহজে ছাড়বো না। এসো এসো আমার দিকে। স্টেশনে রেলগাড়িটা, স্টেশনে রেলগাড়িটা পাই চলে ঘড়ির কাঁটা। কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, বাজে 12টা। আমাদেরকে এগিয়ে আসবে না। আমার সর্বনাশ করতে চাইলে আমি তোকে কিছুতেই আমাকে তুই কামড়ে দিলি। দাঁড়া, বলছি, আপনি এগিয়ে আসবেন না। বাপরে বাপরে বাপরে, দারুণ লাগছে। কিন্তু জানিস এলাকা কিন্তু আমার কাছে খুব মিষ্টি রে। দেখ 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 দেখ, এই হারামজাদি কাছে এসে দেখ না কেমন ডাকছে। দেখ আয় 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 আয়, আমি কাউকে মারতে পারি না জানিস, আমার খুব ভয় লাগে। আমি কাউকে মারিনি। দেখ সব শেষ করে দিয়েছে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের, তেমনি তোমার করুণা আমার মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। চোরের বাচ্চা এইবার শালা তো ওই ফুটফুটে বাচ্চাকে আমি রানী বানাবো রে। এই ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে আমি আমার বস্তিতে যাব, তারপর আমি আবার ছেলে বউকে নিয়ে চলে যাব অনেক অনেক দূরে। আমি সেখানে স্বপ্নের ইমারত বানাবো। একটু জল।
জীবনে গাড়ির ফেরিওলা, এই ফেরিওলার কাছে তুমি আর কি নেবে সুনন্দা? তুমি খুকুমণিকে নেবে? আমি খুকুমণিকে নিয়ে আসছি সুনন্দা। সুনন্দা খুকুমণি, খুকুমণি তুই কোথায়? তোমার ভুবন নিভে গেছে আলো, তোমার ভুবন তোমার ভুবন আধার হলে আমি ভাবতে পারছি না সুনন্দা দেবীর খুনে ওই হীরক দাসকে ধরার জন্য আমি তদন্ত শুরু করেছিলাম, কিন্তু ডিএসপি সাহেব আমাকে প্রমোশনের লোভ দেখিয়ে তদন্ত বন্ধ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু কেন চাইছেন সেটা আমি বুঝতে পেরেছি। এই কথাটা শোনার পর থেকে আমার মাথায় যেন আগুন জ্বলছে, আমার মাথায় অসহ্য যন্ত্রণা। আমি কি করব আর আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই না। সঞ্জয় বাবু, আমার ভক্তিপতি দীপঙ্কর এখন কোথায়? দীপঙ্কর বাবুর ভাই শুভঙ্কর বাবু ওনাকে বাড়ি নিয়ে গেছেন। আমার ভাগ্যি সে খুকুমণির কোনো সন্ধান আপনি পেয়েছেন? না ভুবন বাবু। আচ্ছা সঞ্জয় বাবু, আমার ভাগ্যি সে খুকুমণি বেঁচে আছে তো, নাকি সেই শয়তান হীরক দাস আমার খুকুমণিকে মেরে ফেলেছে? শুনুন ভুবন বাবু, খুকুমণি বেঁচে আছে না মারা গেছে, বেঁচে থাকলে সে কোথায় আছে আমি কিছুই বলতে পারবো না। এই পোশাকটা পরে থাকার কোনো অধিকার আপনার নেই। ভুবন বাবু, দয়া করে আপনি এই থানা থেকে বেরিয়ে যান। আপনি থানা থেকে বেরিয়ে যান, বাড়ি গিয়ে শাড়ি পরে হেসেল ঘরে গিয়ে হাতের হাড়ি চাপান। যাবার সময় হাতে কগাছা চুড়ি পড়ে যাবে, আপনার হাতে ওই চুড়িটাই মানাবে। যাচ্ছেন আমার বুকের মধ্যে ঘুমিয়ে থাকা প্রতিবাদের আগ্রহী ঢাকনা যখন আপনি খুলে দিয়েছেন, তখন সেই লাভার কতখানি উত্তাপ আপনি একবার পরখ করে দেখে যান। তার মানে শুনুন ভুবন বাবু, ওই হীরক দাসের মতো ক্রিমিনালরা মাস ওহারা দিয়ে আমাদের ডিপার্টমেন্টের কিছু অসৎ পুলিশ অফিসারকে কিনে ফেলেছে। তাই তো পুলিশের ডাকের নয় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলে যাচ্ছে। সঞ্জয় বাবু, আপনি কি পাগল হয়ে গেছে? না সঞ্জয় বাবু, আমি মানুষ চাই, মানুষ নির্ভেজাল খাঁটি মানুষ।
সঞ্জয় বাবু পাগল হয়ে গেছে। সঞ্জয় বাবু মানুষ খুঁজতে গেল। মানুষ চাই মানুষ, নির্ভেজাল খাঁটি মানুষ। সঞ্জয় বাবু মানুষ খুঁজতে গেল। তবে কি সঞ্জয় বাবু কি পাগল হয়ে গেল? যেমন করে আমার ভক্তিপতি দীপঙ্কর। আপনারা কি সঞ্জয় বাবুর মতন খাঁটি নির্ভেজাল মানুষ হতে পারেন না? বলুন, আপনি পারেন না? আপনারা পারেন না? পরের ঘটনা 20 বছর পর। এই হচ্ছে আমাদের বাবুদের বাগান। খুব সুন্দর বাগান, চারিদিকে কত গাছপালা। আর ওই তিনতলা বাড়িটা দেখছিস, ওটাই বাবুদের বাড়ি। আমি ওই বাড়িতেই রান্নার কাজ করি। তা তুই ওই বাড়িতে কই বছর হলো কাম করতাছ? তা প্রায় 5 বছর হয়ে গেল। আমাকে বাড়ির সবাই খুব ভালোবাসে। যাকে আমার কথা থাক, বাড়ির সব খবর তো তুই শুনলি। এবার বল, এই বাড়িতে কাজ তুই করবি তো? আরে কাম করব মানে কাম করার লইকি তো তোর সাথে আইতাছি। আমাকে ঘরে তুই তো অবস্থা জানিস। আমাকে ঘরে তুই তো অবস্থা জানিস। কাম না করলা খাইবো কি? তাহলে চল বাড়ির ভিতরে গিয়ে ছোট বৌদির সঙ্গে দেখা করে আসি। তুই আমারে দেখিস মোহন? আয় আয় মদন, আমার সঙ্গে আয়। আমার কথাটা জানো বাবুরে কস। হে মা কালী, হে মা সন্তোষী মাতা, তুমি আমারে দয়া করো। আমার কামটা তুমি জুটাইয়া দাও। আমি তোরে জুরা পাটা বলি দিব। সকলে তোমার ইচ্ছা মই তুমি মা। তোমার তুমি লোকে সন্তোষী মাতা দৈবা প্রেমারে। অভিজিৎ, 20 বছর আগে আমার দাদার জীবনে কত বড়ই যে দুর্ঘটনা ঘটে গেছে সেটা তুমি শুনলে তো? এই দুর্ঘটনার কথা আপনি কি করে জানলেন? খবরের কাগজ পড়ে অভিজিৎ, খবরের কাগজে পড়ে এই খবরটা জানতে পারার পর আমি আর মায়ের দিব্যি মানতে পারিনি অভিজিৎ। তাই তো ছুটে গিয়েছিলাম দাদার কোয়ার্টারে। গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম দাদা নিজের খেয়ালে কখনো হাসতো কখনো কাঁদতো। দাদার চিকিৎসা শুরু হলো। ডাক্তারের কথা মতো দাদাকে একটা ঘড়ি বন্দি করে রেখেছিলাম। আর আর আমি জানলার কাছে গিয়ে দাদা বলে ডাকতেই দাদা একটা অদ্ভুত কাণ্ড করতো। সেই অদ্ভুত ব্যাপার। 20 বছর পেরিয়ে গেছে অভিজিৎ, 20 বছর পেরিয়ে গেছে। দাদা এখন সম্পূর্ণ সুস্থ। তবু আজও আমি চোখ বুঝলে সেদিনের সেই দৃশ্যটা আমি দেখতে পাই। কি দেখতে পান? আমি দেখতে পাই দাদা চিৎকার করে বলছে, গাড়ি আসছে, গাড়ি আসছে, ওই জীবনে গাড়ি আসছে। এ গাড়ি শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই 4টি স্টপেজে থামে। এ গাড়ির একটাই কামরা, পা দুটো 4 চাকা, হৃদয় তার ইঞ্জিন। এ গাড়ির ওপরে থাকে ড্রাইভারের কামরা, ওপরে ড্রাইভারের নাম ভগবান। ওই তো আমার গাড়ি এসে গেছে। প্যাসেঞ্জার বন্ধুগণ,
শৈশব থেকে এই জিনিসগুলো ফেরি করে আসছি। আমার এই ঝুড়িতে ছিল স্নেহ, প্রেম, মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তি, দায়িত্ব, কর্তব্য। এগুলো আপনাদেরকে দিয়ে আমি চলে যাব। একবার যদি গাড়ি থেমে যায় তাহলে আমি নেমে যাব, আর আমার সঙ্গে আপনাদের দেখা হবে না। এই যা, ওই তো গাড়ি আমার থেমে গেছে, আমি নেমে যাচ্ছি। এই জীবনে গাড়ি থেকে নেমে যাচ্ছে, জীবনে গাড়ি ফেরিওয়ালা। কি অদ্ভুত কথা! জীবন গাড়ির ফেরিওয়ালা, জীবন যেন গাড়ি, মানুষ যেন ফেরিওয়ালা। আমি ওই দিবঙ্গর জেঠুর কাহিনী নিয়ে একটা যাত্রার নাটক লিখতে চাই। সে তো খুব ভালো কথা অভিজিৎ। তবে অভিজিৎ, তোমার এই নাটক লেখা শেষ হয়ে গেলে তুমি অবশ্যই এই নাটকের নাম দেবে জীবন গাড়ির ফেরিওয়ালা। মনে রেখো অভিজিৎ, জীবন গাড়ির কর্তব্য কয়েক প্যাকেট সিনেমায় সাজিয়ে ডালা, মরণ পথে এগিয়ে চলে জীবন গাড়ির ফেরিওয়ালা। আমি আজ লেখা শুরু করব। যাই আমি ওই বাজারের দোকান থেকে একটা নতুন খাতা আর একটা পেন আমি কিনে নিয়ে আসি। ও বিজি, তুমি কেন দোকানে যাবে? মদনকে পাঠাও। কাকিমা, এইটুকু কাজ আমি নিজেই করতে পারবো, আমার জন্য আপনি এত ব্যস্ত হবেন না। ওই বাবা, তাকে বললে হয় অভিজিৎ? তুমি সেই শুধু রাজস্থান থেকে ব্যাংকে চাকরি নিয়ে আমাদের বাড়িতে এসছো, মানে কলকাতার বাড়িতে। আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে। তোমার কোনটা সুবিধা কোনটা অসুবিধা আমাকেই তো দেখতে হবে না? হ্যাঁ, আর শোনো অভিজিৎ, এদিকে এসো। আমাদের বাড়িটাকে তুমি কিন্তু একদম পরের বাড়ি মনে করবে না, সব সময় নিজের বাড়ি মনে করবে। তোমার কোনটা সুবিধা কোনটা অসুবিধা আমাকে বলতে তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি আমার মেয়ে লিপিকে বলবে, আমি লিপিকে তোমার কাছে পাঠিয়ে দেবো। লিপিকা তো আমার কাছে প্রায়ই আসে। আসবেই তো। লিপি যে তোমাকে নিজের বন্ধু বলে মনে করে, নিজের মেয়ে বলে বলছি না। আমার মেয়ে কিন্তু খুব গুণের, নাচে, গানে, লেখাপড়ায় দারুণ দারুণ এক্সপার্ট। ওই তো লিপি আসছে। কি শুনবো মা? বলছি আজকে অভিজিতের ছুটি আছে, জানা? ওকে সঙ্গে নিয়ে তোরা দুজনে মিলে কোথা থেকে ঘুরে আস। কাকিমা, আমি বলছিলাম কি, না না, আমায় কিচ্ছু বলতে হবে না, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমরা বরঞ্চ দুজনে আলোচনা করে ঠিক করো তোমরা কোথায় যাবে, কি করবে। চলো অভিজিৎদা, আমরা ওই গঙ্গার ধারে ঘুরতে যাব। সেখানে গিয়ে একটা নৌকা ভাড়া করে তুমি আর আমি দুজনে নৌকায় গঙ্গার জলে ভেসে বেড়াবো। না লিপিকা, না, আজ আমি যেতে পারবো না। কেন? আজ আমাকে একটা নাটকের প্লট নিয়ে ভাবতে হবে। তা তোমার নতুন নাটকের নাম কি? আমার নতুন নাটকের নাম হবে জীবন গাড়ির ফেরিওয়ালা। জীবন গাড়ির ফেরিওয়ালা? হ্যাঁ, তোমার জেঠু ওই দিবঙ্গর চ্যাটার্জি হবে আমার নাটকের প্রধান চরিত্র। আর নায়িকা? আমার নাটকের নায়িকা হবে খুকুমণি। কিন্তু আমার জেঠুমনির মেয়ে খুকুমণি তো 20 বছর আগে হারিয়ে গেছে। আরে ওই হারিয়ে যাওয়া খুকুমণিকে আমি আমার নাটকের মধ্য দিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসবো। ও অভিজিৎদা, এইসব তোমার এই নাটক ফাটাদের কথা বাদ দাও তো। এইসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, ঠিক আছে তাহলে আমি চলেই যাচ্ছি। তোমার সঙ্গে একটা আমার অন্য কথা আছে অভিদা। বলো কি বলবে বলো। অভিদা, আমি না তোমাকে ভীষণ ভালোবাসি গো, ভীষণ ভালোবাসি। তুমি যে
অভিদা, অভিদা বলো বলো না অভিদা, তুমি আমাকে ভালোবাসবে? বলো। আমি তোমার প্রস্তাবে হ্যাঁ বলতে পারলাম না লিপি। কেন কেন অভিদা? আমি আমি নিরুপায় লিপি। তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ভুলে যাও, ভুলে যাও। ভুলে যাবো? না 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 না, আমি কিছুতেই তোমাকে ভুলতে পারবো না অভিদা, কারণ তোমার সঙ্গে প্রেমের খেলায় জিততে আমাকে হবেই। তোর দ্বারা কিছু হবে না লিপি। কেন কেন হবে ছোট মামা? তুই যদি সেই আদিকালের বদ্যিপুরীর মতো সেজে থাকিস তাহলে ওই অভিজিৎ তোর দিকে কোনোদিনই ফিরেও তাকাবে না। কেন কেন তাকাবে না? আমার কি রূপ নেই নাকি যৌবন নেই? এই বর্তমানে যুগটা হচ্ছে এখন গেটাবের যুগ। যে মালের প্যাকেটে যত ঝকমুকে সেই মাল তত বাজারে বিক্রি। তুমি ঠিক বলেছো ছোট মামা। এই মঙ্গল কুমার সবসময় ঠিক কথাই বলে রে, কিন্তু কে তার কথা শুনছে বল? ছোট মামা, আমি তোমার কথা শুনবো। বলো। তোমরা মানে তোমাদের এই যুগের ছেলেদের ঠিক তোমরা কিরকম মেয়েকে পছন্দ করো? ওই হিন্দি সিনেমার হিরোইনগুলোকে দেখেছিস তো? হ্যাঁ। যেমন ধর এই করিনা কাপুর, বিপাশা বসু, রিমি সেন, আমরা ঠিক ওই রকম মেয়েদেরই পছন্দ করি। ছোট মামা, মেয়েগুলো যেমন ফিগার তেমনি পোশাক তেমনি স্টাইল। থাক ছোট মামা, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না। এবার আমি সব বুঝতে পেরেছি। আরে বুঝতেই যখন পেরেছে তখন নিজেকে ওদের মতো করে তৈরি কর। মামা, আমি কি করে তৈরি করব বলো তো? তুমি একটু বলে দাও না। আমি তোকে তৈরি করে দেবো। আমি প্রথমে তোর এই ফিগারটাকে তৈরি করতে হবে, জিমে গিয়ে ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে, আর হিসেব করে খাওয়া দাওয়া করতে হবে। ও ছোট মামা, তুমি যে আমার কি উপকার করলে। তুমি শুধু আমার ছোট মামা নও, তুমি আমার বন্ধু মামা। আরে দাঁড়া দাঁড়া, বলো না মামা, বলো না আমাকে আর কি কি করতে হবে তুমি বলো বলো। আরে তোকে কিচ্ছু করতে হবে না, বিউটি পার্লারে নিয়ে গেলে ওরা সব কিছু করে দেবে। সব শিখিয়ে দেবে? হ্যাঁ, যেমন ধরে তোর এই চুল কেটে সেভ করে দেবে, তাই নাকি? লাভ করে দেবে। তাই? লোক রে, এই নখ কেটে সব ফেলে দেবে, আর তোর হাতে পায়ের সব লোম তুলে দিয়ে হোল বডি ম্যাসাজ করে। ছোট মামা, তুমি বুঝি প্রতিনিয়ত বিউটি পার্লারে যাও? তাই না রে, আমি জিমে গিয়ে মাঝে মাঝে ব্যায়ামও করি। কেন করো ছোট মামা? সাঁতার কাটি। কিন্তু এসব কেন করি তুই জানিস? কেন করো? নিজের শরীরটাকে ফিট রাখার জন্যে। কারণ ফিল্মে অভিনয় করার সময় আমাকে তো নাচতে হয়, আবার গাইতেও হয়। হে মেরা দিল প্যার কা দিওয়ানা, মেরা দিল প্যার কা ছোট মামা, তুমি কি সত্যি সত্যি সিনেমায় অভিনয় করছো? হ্যাঁ লিপি, হ্যাঁ, খুব শীঘ্রই আমার একটা নতুন ছবির শুটিং হচ্ছে। ও ছোট মামা, তুমি আমাকে শুটিং দেখাতে নিয়ে যাবে? নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবো রে, নিশ্চয়। কিন্তু তার আগে তো তোকে মডার্ন হতে হবে। যা দিদিকে বলে 1000 টাকা নিয়ে আয়। যা ছোট মামা, খরচের জন্য তুমি একদম চিন্তা করো না, যত টাকা লাগে আমি ঠিক ম্যানেজ করে নিয়ে আসবো। তুমি শুধু আমার কথা একটু ভেবো ছোট মামা। ভাবছি জামাই বাবু ব্যবসা করে মুঠো মুঠো টাকা আনছে, আর ওই জামাই বাবুর দাদা শুভঙ্কর চ্যাটার্জি মাইনের সমস্ত টাকা তুলে দিচ্ছে ওই আমারই দিদির হাতে।
আমার দিদির টাকা রাখার জায়গাই নেই। তাছাড়া ওই একটাই তো মেয়ে, অত টাকা কে খাবে? আমি খাবো। ওই লিপিকে চুপ করে আমি আমার দিদির পয়সার দিঘি থেকে বেশ কিছু মাছ আমি ছিপে গেতে তুলে নেব, আর সেই টাকার মই দিয়ে আমি একটু একটু করে অনেক উপরে উঠে যাব। একদম পাতালে তলিয়ে যাবি। কি ব্যাপারে দাদা, তুই থানা থেকে বাড়ি না গিয়ে হঠাৎ এই দিদির বাড়িতে? তুই দিদির সংসারে কতখানি অমঙ্গল করতে চলেছিস সেটা আমি নিজের চোখেই দেখতে এলাম রে। আরে এই দেশের পুলিশ বিভাগের সব থেকে বড় দোষ কি জানেন? এরা নিজের চরকায় তেল না দিয়ে পরের চরকায় তেল দিতে যায়, পরের উপর খবরদারি করতে যায়। আমি দাদা হিসাবে আমার ভাইকে অন্ধকার কালো পথ থেকে আলোর পথে ফেরাতে এসেছি। তোকে আমি অনুরোধ করছি ভাই, তুই অসৎ পথ ত্যাগ করে সৎ পথে টাকা রোজগার করে সৎভাবে জীবনযাপন করার চেষ্টা কর। আরে সৎ পথে টাকা রোজগার করা যায় না রে দাদা। কেন মঙ্গল? আমি তোকে টাকা দেবো, তুই নতুন করে ব্যবসা শুরু কর ভাই। না, আমি তোর দয়ার দান দিতে আমি চাই না। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে যে কোনো মূল্যে টাকা রোজগার করে আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। পারবি না মঙ্গল, তুই পারবি না, কারণ তোর পায়ের তলায় কোনো মাটি নেই, আছে চোরাবালি চর। আর একদিন ওই চোরাবালি ফাঁদে পড়ে তোর মৃত্যু হবে অনিবার্য। আরে যা যা যা, থানায় গিয়ে নিজের কাজ কর যা, আমার কাজে বাধা দিতে আসবি না। আর আমার কাজে যদি বাধা দিতে আসিস তাহলে কিন্তু আমি তোকে দাদা বলে কিন্তু খাতির করবো না। পারলাম না আমি আমার ভাইকে অসৎ কালো পথ থেকে আলোর পথে ফেরাতে পারলাম না। তখন একজন সৎ পুলিশ অফিসার হিসাবে আমি আইনের পথেই চলবো। যা যা, তোর কত ক্ষমতা আমার জানা আছে, তুই আমার কিছুই করতে পারবি না। আমি পারবো, যেদিন তোকে আমি কামাল সমেত হাতে নাতে ধরবো না সেদিন বুঝিয়ে দেবো এই পুলিশ অফিসার নির্মল ব্যানার্জির কত ক্ষমতা। টাটা বাই বাই। কিন্তু আমি যে হেরোইন পাচার করি ওটা কি তাহলে ও জানতে পেরেছে? আরে জানতে পারলো আমার কোনো ভয় নেই, আমি তো বলে তবে এটা চালিয়ে যাবো আমার এই 2 নম্বরই ব্যবসা। আর এই হাত দিয়ে লুটে নেব মুঠো মুঠো টাকা। গান গেয়ে বেড়াই, তাই দিয়ে যত টাকা আমার ইনকাম করি তাই দিয়ে আমি শাক ভাত খাই। কিন্তু আমার জীবনটা যে বড় দুঃখময়। কেন কেন? আদর করে আমার বাবার নাম রেখেছিলেন প্রদীপ, উনি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, তাই তো ওই বস্তিতে বাস করে আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলেন। কিন্তু কি লাভ হলো আপনি বলতে পারেন? চাকরির জন্য আপনি কোনো জায়গায় যাননি? চাকরি? ওই সামান্য একটা চাকরির জন্য ইন্টারভিউ দিলাম, তবু সেই একই কথা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সরকার
জীবনে একমাত্র লক্ষ্য টাকা। এই শিক্ষা দীক্ষা হাত দুটো জলাঞ্জলি দিয়ে আমি টাকার পুজো করব। টাকাই হবে ধন, টাকাই হবে জ্ঞান, টাকাই হবে জীবনের আরাধ্যা দেবী। টাকা টাকা আর টাকা, বলুন তো দাদারা মায়েরা, টাকাই কি জীবনের সব? তাই টাকাকে বলছি ও টাকা, ও টাকা তোরে করি নমস্কার। ও টাকা, ও টাকা তোরে করি নমস্কার, তোরে করি নমস্কার। আজ তোরি জন্যে দেশে দেশে, ও টাকা তোরি জন্যে দেশে দেশে হচ্ছে এত অনাচার। টাকা তোরে, টাকা তোরে, টাকা তোরে করি নমস্কার, টাকা তোরে করি নমস্কার। সংসার চালনার তাড়নায় জীবনে টাকার প্রয়োজন, তাই না? তাই টাকা ইনকাম করার জন্য মানুষকে ছুটতে হবে। কিন্তু বলুন তো দাদারা মায়েরা, জীবনে টাকাই তো সবে নয়, সব কিছু যায় না পাওয়া টাকার বিনিময়ে। জীবনে টাকাই তো সব নয়, সব কিছু পাই না যাওয়া টাকার বিনিময়ে। ওরে টাকা দেখে জীবন হলো যে সব খারি খার। টাকা তোরে, টাকা তোরে, টাকা তোরে করি নমস্কার, টাকা তোরে করি নমস্কার। করি বাবু মশাই, তোর এই গান দেওয়া গান এ যুগে চলবে না বাবা। তবে কি গান চলবে বাবু মশাই? এখন হচ্ছে মডার্ন যুগ। এই মডার্ন যুগে মডার্ন মানুষকে নাচাতে গেলে ডিস্কো গান গাইতে হবে, বুঝেছো? ডিস্কো গান? হ্যাঁ, ঠিকঠাক বুকপাক করে মিচুক বাজবে, আর সেই তালে তালে ঢিপ ঢিপ করে বুকে ধাক্কা মারা বাজনা বাজবে। তাহলে গানের কথা শোনা যাবে না। ড্রেস করে যুবতী মেয়েরা নাচবে, আর সেই দেখে ছেলে থেকে বুড়ো সবাই নাচতে শুরু করবে। পয়সা চাইতে হবে না, হবে না, পয়সা উড়ে উড়ে পড়বে, বুঝেছো? উড়ে পড়বে। হ্যাঁ বাবু মশাই, হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে এই পয়সা ইনকাম করা হয় কিভাবে আমি শিখলাম। শিখে যখন নিলে, হ্যাঁ, গুরু দক্ষিণা দাও। গুরু দক্ষিণা? চাপ। এই যে তোমাকে এতক্ষণ এত কানুন কায়দা শিখিয়ে দিলাম, তার জন্য তুমি আমাকে মজুরি দেবে না? আজকাল দক্ষিণা ছাড়া কোনো কাজ হয়? বাবু মশাই, আমার কাছে তো তেমন কিছু পয়সা করি নাই, তাই এই গ্রামে গ্রামে গান পেয়ে যে কটা পয়সা আমার কাছে ছিল, আজ তোমাকে দেখে বাবু মশাই
আমার চেতনা ফিরেছে, তাই এই কটা টাকা তোমাকে নিয়ে আর সেই সঙ্গে দিয়ে গেলাম শিক্ষা। আর আমি গান গাইব না, এবার সঙ্গে এই সমাজের সঙ্গে তাল মিলিয়ে আমি এমন গান গাইব যে গান শুনলে মানুষের চেতনা ফিরবে। তাই আমি চলি বাবু মশাই, আমি চলে যাচ্ছি। এত বকবক করে শালা মাত্র 10টা টাকা দূর দূর সালাম মাতাল আমার মালের নেশাটা মানে চটকে দিল। মাল কিনে নেশাটা শালা একবারে চমকে নিয়ে সকাল থেকে তো মাল গিলছো, এখনো পর্যন্ত মাল গেলা হয়নি। মধু কোথায় পাবো চাপা সরে যা মাতাল কোথাকার। মাতাল হলেও বেতাল নেই চাপাবো। আমি যা করি হিসাব করে। এই শরত বলি তোমার হিসেবের মাথায় মারি আমি ঝুটুর বাড়ি ঝুটুর বাড়ি ঝুটুর বাড়ি বলি সামর্থ্য পন্থা বলি লজ্জা শরম সব শিখেই তুলে নিয়ে পকেট মেরে ও পয়সা রোজগার করবে, আর সেই পয়সায় বসে তুমি মদ গিলবে। বলি এই যে বেটা ছেলে তোমার একটু লজ্জা করে না? লজ্জা বলি এতটুকু লজ্জা নেই? বেশ করেছি মাল কিনতে। তাতে তোর বাপের আমার সংসার চলছে চলবে। ওরে বাবা বলি এই যে শয়তান বেটা ছেলে বলি তোমার পেটে এমন শয়তানি বুদ্ধি বলি আজই আজই চলো বলি তোমাকে আজ আমি তোমার ময়দায় ময়ম দিয়ে একেবারে লুচি বেলে ছাড়বো। দাদাবাবু, দিদিমণি, দয়া করে এই ভিখারিকে আপনারা দুচারণা ভিক্ষা দিন না। আমি দুদিন কিছু খাইনি বাবু, আপনারা দয়া করে আমাকে দুচারণা ভিক্ষা দিন না। আপনারাই যে আমার বাবা, আপনারাই যে আমার মা, আপনারাই যে আমার কাছে ঈশ্বর। আপনারা দুচারণা ভিক্ষা দিয়ে আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন। মানুষ চাই মানুষ, নির্ভেজাল খাঁটি মানুষ। কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না সঞ্জয়? আমি সঞ্জয় গো সঞ্জয়, সেই সেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের একমাত্র সাক্ষী সঞ্জয়। সঞ্জয় বাবু, আবার যুদ্ধ শুরু হবে, মানুষের সাথে অমানুষের যুদ্ধ। বলো বলো বলো, তুমি তর্ক করবে মানুষের না অমানুষের? বলো বলো, তোমার নামটা কি? আমার নাম ভুবন ব্যানার্জি। ভুবন ব্যানার্জি? ভুবন মানে তো পৃথিবী, তাহলে তুমি তো মানুষের পক্ষে। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার নামটা আমি লিখে রাখি। আমার নামটা লিখে রেখে কি হবে সঞ্জয় বাবু? আমি মানুষদের নিয়ে একটা নতুন সৈন্যদল তৈরি করব, আর সেই সৈন্যদলে কারা কারা থাকবে তুমি জানো? ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রবীণ সুকান্ত, আরো অনেকে। ওরা তো অনেক আগে মারা গেছে সঞ্জয় বাবু। ওরা আবার এই দেশে জন্মাবে, আবার যুদ্ধ করবে, ওদের তারা খেয়ে যাব। ইংরেজরা দেশ থেকে বানিয়েছিল, ওদের তারা খেয়ে আবার এই অমানুষের দলগুলো এই পৃথিবী ছেড়ে পালিয়ে যাবে। তখন আবার আমাদের দেশটা সুজলাং সফলাং শস্য শ্যামলায় ভরে উঠবে। তখন আবার আমি মুক্ত কণ্ঠে গাইব, বলো 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 সবে সবে
বলতে পারো ওরা ওরা কোথায় জন্মাবে, ওদের গর্ভে ধারণ করবে এমন এমন মা কোথায় পাবো? আমি ওদেরকে জিজ্ঞাসা করি, কি গো আগামী দিনের বাবা ও মায়েরা, আপনারা কি এই মহামানবের বাবা হতে চান? তাহলে আর দেরি না করে আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে ঝটপট করে আমার কাছে চলে আসুন। কি বললেন? আপনারা ভাবছেন? ভাবুন ভালো করে ভেবে নিন। আমি ততক্ষণ ওই চারদিকে একটা চক্কর দিয়ে আসি। ওই তো আমার ওখানে এসে গেছে। আমি এবার পালাই। ওমর বাবু, আমি এবার যাই। বাই বাই। আমি সে অন্ধ মানুষ, আমি সে চোখে দেখতে পাই, তবু আমি কথাগুলো শুনে বুঝতে পারলাম এই সেই পুলিশ অফিসার, সেই সঞ্জয় বাবু যেমন করে আমার ভক্তিপতি দীপঙ্কর, সে পাগলের মতন আজ সে মানুষ খুঁজতে চলেছে, সেই হারিয়ে যাওয়া সেই খুকুমণিকে পালিয়ে এসেছি, আর আমাকে খুঁজে পাবে না। আমি পালিয়ে এসেছি, কাজ ছেড়ে দিয়ে একেবারে পালিয়ে এসেছি। দেখি তো মানি ব্যাগে ক টাকা আছে। মাত্র 10 টাকা। বউনিটাই আজ আমার খারাপ হয়ে গেল। কে মা, তুমি কে? তুমি কানা নাকি? দেখতে পাচ্ছ না আমি একটা মেয়ে? কি করে দেখবো মা, আমি যে চোখে দেখতে পাই না। মামা করো না তো মামা করো না, আমার সবে 20 পেরিয়ে 21-এ পা দিয়েছি, আমার বিয়েই হলো না আর তুমি বলছো মা। আজ যদি আমার ভাগ্যটা বেঁচে থাকতো, সে হয়তো এতদিন তোমার মতনই হতো গো মা। তোমার ভাগ্নি কোথায় থাকে? জানি না মা। আমি কেন জানো না? কেন জানো না? মামা হয়ে ভাগ্নির খবর রাখো না? কেমন মামা তুমি? হ্যাঁ কেমন? আমি যে গরিব মানুষ, তাই তো আমার সঙ্গে কেউ কোনো সম্পর্ক রাখতে চায় না গো। এই নাও, এই 10 টাকা রাখো, যাও এই 10 টাকা দিয়ে তুমি কিছু খেয়ে নেবে। 10 টাকা? ভগবান তোমার মঙ্গল করবে গো মা, ভগবান তোমার মঙ্গল করবে। তুমি রাজরানী হও মা, তুমি রাজরানী হও। রাজরানী? বস্তির ভাঙা ঘরে যার জন্ম, যাকে পকেট মেরে সংসার চালাতে হয়, সেই হবে রাজরানী। লোকটা কানা, তাই না বুঝে আমাকে আশীর্বাদ করে গেল। কপাল ফিরে যাবে না টিকলি, তোর কপাল ফিরে যাবে। কি ব্যাপার রে সালা বিল্টু মস্তান, তুই আবার আমার কপালে কি দেখলি? আরে মাল আসছে, মালের নেশায় তুই যে একেবারে পয়মাল হয়ে গেছিস। আরে তাড়াতাড়ি বল কি হয়েছে। শোন টিকলি, গলায় ক্যামেরা, চোস্ট পাঞ্জাবি পরে নাট্যকার আসছে, তোর এই ডাসা ছড়িয়ে দেখিয়ে মালটাকে গলিয়ে নিস। দেখিস কলকাতার রসগোল্লা বলে সব সময় আমার শরীরটার ওপর নজর দিয়ে বসে আছে। দেবো শালা চোখ একদিন কানা করে। আরে আরে আরে, ওই তো নাট্যকার এসছে। এখন আমি আপনি কি হলো? আমাকে তো এখানেই আসতে বললো, অথচ কাউকে দেখতে পাচ্ছি না। আপনি কি নাট্যকার অভিজিৎ রায়? হ্যাঁ, তা আমার নামটা আপনি কি করে জানলেন? আমার দাদা আমাকে সব কথা বলে গেছেন। আরে উনি গেলেন কোথায়? আমার দাদার একটা নাটকের দল আছে তো, তাই রিহার্সালের সময় হয়ে গেছে, চলে গেছে। ও, উনি বুঝি অভিনয় করেন? শুধু করবে কেন, আমার দাদু, আমার বাবা, আমার ঠাকুমা, আমার মা সবাই অভিনয় করতে। আরে ওদের অভিনয় দেখেই তো আমরা অভিনয় শিখেছি। আচ্ছা, আপনার নামটা যদি বলেন। আমার নাম মিস কুমকুম। চেকপুরে সবাই আমাকে চেনে। জানেন তো, ওই ভৈরব বাবু এমন কোনো বই নেই যাতে আমি অভিনয় করিনি। আচ্ছা, আমি একটা নাটক লিখছি, আপনি যদি আমার নাটকে নায়িকার চরিত্রে অভিনয় করেন। আরে নায়িকার চরিত্রটা কিরকম সেটা বলুন। ওই নায়িকা যখন 1 বছর বয়স, তখন একটা গুন্ডা
তাকে চুরি করে নিয়ে চলে যায়। আরে বাপরে, এই তো ভীষণ মজার চরিত্র বলে মনে হচ্ছে। আপনি একটা এমন মজার চরিত্রে অভিনয় করবেন? নিশ্চয় করব। আপনার নায়িকা হতে আমি একেবারে রাজি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা গান শোনান দেখি। আপনার গানের গলাটা কেমন আমি একটু দেখিনি। ধাক্কা লেগেছে ধাক্কা লেগেছে ছবি তুললেন কেন? আরে আপনার এই ছবিটা দেখে দেখিয়ে বলবো, এই দেখুন আমি আমার নাটকের নায়িকা পেয়ে গেছি। আচ্ছা আজ আসি, আবার দেখা হবে। নাট্যকার নয়, নাট্যকার তো নয়, যেন হচ্ছে একেবারে মালপোয়া। ওই সারা মালপোয়াটার পকেটটা একেবারে মেরে দিয়ে আমি ভরে দিয়েছি একেবারে বুকের পোস্ট অফিসে। দেখি তো, দেখি দেখি টিকলি, ওই ব্যাগে কি আছে দেখি। সারা ছিঁড়েছ কেন? ধর নে, ধর, ঝটপট মাল বার করে আধা হিস্সা আমাকে ফেলে দে, আমাকে আবার দুসরা ধান্দা করতে যেতে হবে। আরে একই রে টিকলি, কি ব্যাপার রে বিল্টু মস্তান, মাল দেখে তুই যে একেবারে পয়মাল হয়ে গেছিস। আরে মাল করি কোথায় রে, এ তো কোটা লেখা কাগজ। হ্যাঁ, কি বলি? তার মানে ওই নাট্যকার আমাকে ভোগা দিয়ে কেটে পড়লো? আরে নাট্যকার তোকে ভোগা দেয়নি রে শালি, তুই আমাকে ভোগা দিয়েছিস। আমি আসার আগে তুই ব্যাগ থেকে মাল করে সব ছেড়ে দিয়েছিস। বিল্টু মস্তান, আমি বলছি আমি ওই ব্যাগে খুলে দেখিনি। ঠিক আছে, তুই মাল করে দিবি কি না দিবি সেটা ডিম্বু সিং এর বোঝা যাবে। তোর মালিককে গিয়ে বলবি কি বলিস? আমি ইস্তফা দিয়ে চলে গেলাম। টিকলি, টিকলি কথা শোন। যা শালা, টিকলি কাজের জবাব দিয়ে চলে গেল। দূর দূর শালা, ফালতু আমি কি চাল করলাম। কিন্তু কিন্তু এখন কি হবে? আরে তালা চাবি আছে, তালা চাবি সস্তা দামে, তালা চাবি কিসেন, তালা চাবি আছে সস্তা দামে। আসেন আসেন, তালা চাবি নেবেন তো আসেন। সদাজি, আহা, আমার নাম টিম্বু সিং আছে। আমি সস্তা দামে তালা চাবি নেবেন, নেবেন তালা চাবি? হ্যাঁ নেবো। ও তো নেবেন তো আমার কাছে আসুন, আসুন দেখেন দেখেন বসেন। দেখেন কোন তালা চাবি আপনার পছন্দ আছে কিনা দেখেন। এটা দেখেন, এটা দেখেন। এই সালা বিল্টু মস্তান, তোকে সালা এখানে ধরবার জন্যই না আমি সালা চাঁদনি পার্কে এসেছি। তুমি সালাকে পকেট মালের দোল করিয়া দিল, মगर তুমি তোমার হিস্সা বুঝে দিচ্ছ, আমার হিস্সা মगर কেন দিচ্ছ না? সর্দারজি, আমার দলের কোনো লোকই ঠিক মতো কাজ কামাই করতে পারছে না। তারপরে আজ এবার একটা মেয়ে দলের জবাব দিয়ে চলে গেছে। লড়কি, ও লড়কির নাম কি আছে বলো? মেয়েটার নাম টিকলি আছে। বেটা
আছে। ওই 20 কি 22 তুমি ও টিকলি আমাকে দিবে, আমাকে যেমন করা হোক টিকলিকে আমাকে তুলে দেবে আমার হাতে। কিন্তু कोई কিন্তু না আছে, कोई কিন্তু না আছে। বিল্টু সিং, তুমি जो আমাকে তুলিয়ে দেবে তোমাকে আমি 50,000 रुपया দিবে। 50,000 টাকা? आहा, जाओ তুমি काम शुरू करो। मगर एक बात याद रखो बिल्टू, এদিকে আসো, শুনিয়ে তুমি যদি ভালো কাম করো তোমাকে যেমন আমি ইনাম দিতেও পারি, সালা কাম যদি বরবাদ করো তাহলে সালা আমার এই পিস্তলের একটা গুলিতেই সালা তোমাকে আমি ঝাঁঝরা করে দেবো। হ্যাঁ, মনে রাখবে। আপনিও শুনে রাখুন চিম্বর সিং। হ্যাঁ বলো। এই বিল্টু মস্তান ওয়াদা মাফিক কাম করে ইমান দিতে জানে, কিন্তু কাম বরবাদ করে জান কোরবানি দিতে জানে না। সালা বিল্টু মস্তান, তুমি সালা আমার আসল মতলব কিন্তু জানো না। এই সুন্দরী টিকলিকে নিয়ে আরবে বিক্রি করে দেওয়া ইলাহি এ মুজরানা। আমি যে লক্ষ্যপথে যাই সেই লক্ষ্যপথ আমার দিকে আস্তে 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 এগিয়ে আসে। এখন আমার লক্ষ্য, আই মিন টার্গেট, ওই টিকলি। তালা চাবি নেবেন বাবু, দামে তালা চাবি নেবে। আছেন বড়া তালা, মাঝারি তালা, ছোটা তালা নিয়ে যান। আসেন নিয়ে যান। দেখি পেটটা কাল রাত্রে অত করে বললাম মদন, কাল লিপি দিদিমণির জন্মদিন, কাল সালা ভালো মন্দ একটু খাবি, বেশি উল্টো পাল্টা খাস না। এই তোর কথা না শুনলা খুব ভুল হয়ে গেছে। কাল চিংড়ি মাছ আর ইলিশ মাছ খাই আমার কাল হয়েছে রে মোহন। আমি না কাল বলতাছি, এই আমি অন্য খাবার খাইতে যাবে। আজ লিপি দিদিমণির জন্মদিন, আজ বাড়িতে কত ভালো মন্দ রান্না হবে, আমি সালা আশাও মিটিয়ে ভোজ খাবো, আর তুই সালা ঘরে বসে কাঁচকলার ঝোল খাবো। খাইছে খাইছে রে খাইছে। আমার পায়ে গেছে, পায়ে গেছে। আমি কি করব রে, কি করব? কি করি মানে দৌড়ে গিয়ে হাগিসটা পড়িয়া আর যাওয়া কথা নাই রে, আর যাওয়া কথা নাই। সালা সালা ঘর অন্ধকার করে ফেলেছে গো। আরে কি শব্দ, সালা মনে হচ্ছে বাজ পড়লো, কি পচা পচা গন্ধ। পালাই যাবো, পালাই যাবো, আমার পায়খানা বাথরুমে দেখা যাবে, আর আমার সাইডে
যাব না। লিপির জন্মদিন উপলক্ষে দাদা আমায় যে যে কাজ দিয়েছিল সব কমপ্লিট করে দিয়েছি। তোমার কোনো কোথাও ভুল হয়নি তো? আরে পাগল না মাথা খারাপ, ওই দীপঙ্কর চাটুর্যের ভাই এই শুভঙ্কর চাটুর্যের কোনোদিন কোনো কাজে ভুল হয়নি আর হবেও না। আরে তাই বলে তুমি দাদার মাথায় সমস্ত দায়িত্ব চাপে দিয়ে একবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকবো। আরে দাদাই যখন সংসারের সব দায়িত্ব ওই মাথায় নিয়েছে তখন আমার আর চিন্তা কিসে? তোমার মেয়ে লিপি বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে, এসব নিয়ে কোনোদিন তুমি ভেবেছো? আরে বাসন্তী, ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না। লিপি আমাদের মেয়ে হলেও দাদা কিন্তু ওকে কম ভালোবাসে না। কাজেই লিপির ভালো মন্দ ওই দাদাই ভাবছে, দাদাকেই ভাবতে দাও না। তোমার দাদা এখন তার নিজের মেয়ে খুকুমণির কথা ভাবছে, যেন খুকুমণি তার সব। বাসন্তী ছি, এত ছোট তোমার মন। আমি বুঝতে পেরেছি, তোমার জন্যই তোমার মেয়ে লিপি আজ এত নিচাই নেমেছে। হ্যাঁ, আমি জানতে পেরেছি তোমার আজকারা পেয়েই লিপি আমার বন্ধুর ছেলে অভিজিতের সঙ্গে নোংরামি করার চেষ্টা করছে। একদম বাজে কথা। আমি ঠিকই বলছি বাসন্তী, তুমি লিপিকে কিন্তু বারণ করে দিও, ও যেন অভিজিতের সঙ্গে আজে বাজে ব্যবহার না করে। ইট ইজ মাই অর্ডার। ওরে আর বাবা রে, অর্ডার দিয়ে নিজের মেয়ের লাইফটাকে মার্ডার করার চেষ্টা করছে। আমি তোমাদের কোনো কথা শুনবো না। এই তো সেদিন থেকে 5,000 টাকা দিলাম, টাকাটা কি করলি? আরে আমার কাছে হিসাব চাইবি তুই ওই লিপিকে দেখার পরে। তার মানে আজ লিপির জন্মদিন, তাই ওকে আজ দারুণ ভাবে সাজাবার ব্যবস্থা করেছি। বাবা মঙ্গল, তুই লিপিকে নিয়ে ভেতরে ভেতরে এত কাণ্ড করছিস? তুই দেখিনি দিদি, যে অভিজিৎ একদিন ওই লিপির প্রেমের প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে, সেই অভিজিৎকে আজ লিপিকে দেখার পরে প্রেম করতে এগিয়ে আসবে। শুধু তাই নয় দিদি, দুদিন পরে দেখবি বিয়ে করতে প্রস্তাব দেবে। আর তাড়াতাড়ি লিপিকে পার্লার থেকে নিয়ে আসার ব্যবস্থা কর, তাড়াতাড়ি। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু এই লিপির ব্যাপারে কাউকে কিচ্ছু বলবি না। আমি লিপিকে এই বাড়িতে নিয়ে এসে সবাইকে চমকে দেবো, চমকে। সত্যি আমার ছোট ভাই মঙ্গল তার দিদির মঙ্গলের জন্য কত কিছুই না করছে, আর আমার বড় ভাই নির্মল আমার স্বামী আর ভাসুরের সঙ্গে যুক্তি করে তার দিদির মানে আমার সর্বনাশ করার চেষ্টা করছে। চালগুলো কিন্তু রেশনের পচা চাল নয় রে দিদি, দস্তুর মতন শিক্ষার জমি চাষ করে তৈরি করা বাসমতি চাল। ওই মঙ্গলের কথা শুনে তুই তোর সংসারে অমঙ্গল ডেকে আনিস না রে দিদি। কি বলি নির্মল? তুই কি জানিস আধুনিকতা শেখানোর নাম করে মঙ্গল লিপিকে কোন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আসলে কি বলতো, তুই না মঙ্গলকে সহ্য করতে পারিস না, সেই জন্য তুই মঙ্গলের নামে উল্টো পাল্টা আজে বাজে কথা আমার কাছে বলছিস। তুই মঙ্গলকে বিশ্বাস করে যে ভুল করছিস না দিদি, তার জন্য তোকে একদিন চোখের জল ফেলতে হবে দিদি, চোখের জল। শোন নির্মল, তুই যতই মঙ্গলের নামে আজে বাজে কথা বলে আমার মনটা বিষিয়ে দেবার চেষ্টা করে, কোনোদিন তুলতে পারবি না। কারণ মঙ্গল যে আমার জন্য এত কিছু করছে, আমি তার কথাই শুনবো। আমি তার কথাই শুনবো। হাই মম। দিদি, লিপিকে কেমন দেখছিস? বাবা, আমি তো চিনতেই পারিনি, এ আমার মেয়ে চেনাই যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম কোনো হিন্দি ফিল্মের হিরোইন মাধুরী দীক্ষিত। এই লিপি, তুই তো ওই জন্মদিনের অনুষ্ঠানে অভিজিতের হাত ধরে কেমন নাচ গান করবি একবার দেখিয়ে দে তো। I am always ready.
বাসন্তী, তুমি কি পাগল হয়ে গেছো? মা হয়ে বসে বসে ওদের নোংরা নাচ গান দেখতে তোমার লজ্জা করলো না? মানে আমি হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তোমাকে আমি পরে দেখছি। তার আগে আমার ওই শয়তানিটাকে আমি দেখো দাদা, দেখো ওরে গাধা, আজকের মতো একটা শুভ দিনে তো এইভাবে একটা অশুভ কাজ করতে যাচ্ছিস? কোন সাহসের জানোয়ার? দাদা, আমার প্রতিমার মতো লিপি কেমন আছে দানবীর রাক্ষসের মতো সেজে এসেছে, তুমি দেখো। ছি ছি ছি, বাবা হয়ে ওর দিকে তাকাতেও আমি লজ্জা পাচ্ছি। ওরে শুভঙ্কর, ওই দোষ ওই লিপি নয়, দোষ ওই আধুনিক সমাজের। জেঠুমনি, জেঠুমনি, না মা, না মা, জেঠুমনি, আমার কোনো দোষ নেই। তোমার কোনো দোষ নেই মা। জেঠুমনি, বাসন্তী বৌমা, বিস্বাদে ভরা এই লবণাক্ত সমুদ্রের জল আকণ্ঠ পান করার জন্য কেন এত অভিলাষ? তুমি মা হয়ে তোমার নিজের মেয়েকে তুমি সাজাতে পারো না? আমি না আসছি দাদা, আমি কি হলো রে লিপি? তোর মাকে ডাক, আমার দাদার কথার উত্তর দিয়ে যাক। বদমাইশ মেয়ে ছেলে কোথায়? শুভঙ্কর, আমার সামনে তুই আমার বাড়ির বৌমাকে এইরকম কটু কথা বলছিস? কোন সাহসে রে জানোয়ার? আমার ভুল হয়ে গেছে দাদা, আমার ভুল হয়ে গেছে। ওই আগের ভুলটা আমার ভুল করে হল, আর এই ভুলটা আমার সত্যিকারের ভুল। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা, তুমি আমাকে ক্ষমা করে দিও। লিপি মামুনি, আজ তোর জন্মদিন, তুই আমার কাছে আয়। আমি তোর মা বাবাকে লুকিয়ে লুকিয়ে তোর খাইয়ে দিই এই জন্মদিনে স্নেহ মাখা মিষ্টি। জেঠুমনি, আমি যা করেছি ভুল করেছি। এই জীবনে এই ভুল আমি কখনো করব না জেঠুমনি। লিপি মামুনি, ও আমার খুকুমনি নয়, ও তো আমার ভাইচি লিপি মামুনি। আমি ওই মামুনির সঙ্গে আমার খুকুমনিকে কখন যে মিলে মিশে এক করে ফেলেছি আমি তা বুঝতে পারিনি। জেঠুমনি, কে? ও অভিজিৎ, আপনি কি শুনেছেন? আমি আপনার জীবন কাহিনী নিয়ে একটা নাটক লিখছি, আর সেই নাটকের নাম দিয়েছি জীবন গাড়ির ফেরিওয়ালা। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, আমি শুভঙ্করের মুখে আমি শুনেছি বাবা। আপনি যেমন আপনার মেয়ে খুকুমনিকে খুঁজে বেড়ান, আমিও তেমনি আমার নাটকের নায়িকা খুকুমনিকে খুঁজে পেয়েছি। এই দেখুন তার ছবি। দেখি ছবিটা দেখি। হ্যাঁ, নিন ছবিটা নিন, আপনি ছবিটা দেখুন। আমি তখন আমার নাটকের অষ্টম দৃশ্যটা লিখে ফেলি। কেমন জেঠুমনি? আমি আসি আজ।